সয়াবিন তেলের দাম বাড়ল। এদিকে ভারত নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে, বলছেন গয়েশ্বর। জানাবো, গণতন্ত্র ভোটাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, বলছেন তারেক রহমান। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া ক্রমাগত মিথ্যাচার করছে, বলছেন রিজভী। বিএনপির 3 সংগঠনের আগরতলা অভিমুখে লং মার্চ ঘোষণা। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক ভূস্বর্গ, বলছেন কাদের গনি চৌধুরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সয়াবিন তেলের দাম বাড়ল। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 8 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে 175 টাকা, যা আগে ছিল 166 টাকা। আর খোলা সয়াবিন তেলের দাম হবে 166 টাকা, যা আগে ছিল 149 টাকা। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম 20% বেড়েছে। এর ফলে স্থানীয় ছোট ছোট ব্যবসায়ীরা মজুতদারি করেছে। অনেকে ধারণা করেছিলেন সামনে দাম বাড়বে, সেই প্রেক্ষিতে এই মজুতদারি হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবধর্মী বিশ্লেষণ করে নতুন এই দাম নির্ধারণ করা হলো। ভোজ্য তেল সরবরাহকারী কোম্পানিগুলোর সংগঠনের সভাপতি মোস্তফা হায়দার বলেন, বিশ্ববাজারে প্রতি টন তেলের দাম $1200 উঠেছে। গত এপ্রিলে সরকার যখন তেলের দাম নির্ধারণ করে দিয়েছিল, তখন বিশ্ববাজারে প্রতি টন তেলের দাম ছিল $1035। এখন আমরা $1100 ধরে লিটারে 8 টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। উপদেষ্টা বলেন, যদিও এখন আমাদের প্রতি টন তেল $1200 খালাস হচ্ছে, আরও দাম বাড়াতে পারে সে উদ্বেগ এখনও রয়ে গেছে, কারণ বিশ্ববাজার এখনও স্থিতিশীল নয়। এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, অন্যান্য নিত্যপণ্যের দাম কিছুটা স্থিতিশীল হচ্ছে, তবে আলুর দামে চরম অস্থিরতা এখনও আছে। তবে সেটাও নতুন আলু উঠলে 2-3 সপ্তাহের মধ্যে কমে আসবে বলে আশা করছি। এ সময় প্রতি মাসে একবার এই ফর্মুলা অনুযায়ী দাম নির্ধারণ করার প্রস্তাব করেছেন ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয় তাতে সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন মোস্তফা হায়দার। ভারত নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে, বলছেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের একটা পররাষ্ট্র নীতি আছে। আমরা বলেছি, সব দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব, কিন্তু কোনো প্রভুত্ব না। শুধু ভারতের সঙ্গে নয়, পুরো বিশ্বের সঙ্গে আমাদের পররাষ্ট্রনীতি থাকতে হবে। ছোট বড় দেশ বলে কোনো কথা নাই, প্রতিটা দেশই কারো না কারো উপর নির্ভরশীল। আমেরিকা এত বড় একটা দেশ, তাদের অস্ত্র বানানো ছাড়া কোনো কারখানা নেই, কিন্তু তাদের পোশাকের জন্য বাংলাদেশ, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের উপর নির্ভর করতে হয়। সুতরাং ভারত যা করছে, তারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, সংস্কারের কোনো শেষ নেই, কিন্তু আসল কথা কেউ বলছে না। অর্থাৎ নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কথা কেউ বলেন না। এখন দুনিয়ার সব পণ্ডিতরা একত্রিত হয়েছেন, কিন্তু কেউ রাজনৈতিক নন। সব সময় সব দেশের রাজনৈতিক সমস্যার রাজনীতিবিদরাই সমাধান করেন। যারা অন্তর্বর্তী সরকারে আছেন, তারা যদি মনে করেন তারাই সব, তাহলে কিভাবে হবে? গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, বলছেন তারেক রহমান। মানবাধিকারের পক্ষে তরুণদের সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা সহ গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবসে এই হোক আমাদের দৃঢ় সংকল্প। তারেক রহমান বলেন, মানবাধিকার দিবসে আমি বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক মানবিক অধিকার হারা, নির্যাতিত, নিপীড়িত মানুষের প্রতি জানাই গভীর সমবেদনা। আওয়ামী শাসক গোষ্ঠী ক্ষমতায় থাকাকালে বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করা সহ সীমাহীন রক্তপাত ও বেপরোয়া নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে জনগণের সব গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। তিনি বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক। আওয়ামী শাসন আমলে শুধু বিরোধী দলের নেতাকর্মীরাই নয়, সাংবাদিক, মানবাধিকার কর্মী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, নারী, শিশু সহ কারোরই কোনো নিরাপত্তা ছিল না। তাদের অধিকাংশই গুম, গুপ্ত হত্যা এবং বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী শাসক গোষ্ঠী পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে গত 16 থেকে 17 বছরে চরম কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছিল। গণতন্ত্রের জন্য যিনি বারবার আপোষহীন লড়াই চালিয়ে গেছেন, সেই আপোষহীন নেত্রী খালেদা জিয়া তার সব মানবাধিকার কেড়ে নিয়ে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে তাকে বন্দী করে রাখা হয়েছিল। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশ নেত্রীও এখন মুক্ত। তারেক রহমান বলেন, মানবাধিকার দিবসের এই বছরের মূল থিম হচ্ছে আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমি বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক অধিকার হারানো, নির্যাতিত মানুষের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও যেন ভবিষ্যতে আর কেউ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত না হন, সেই বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি।
তিনি বলেন, যুগে যুগে তরুণরাই সমাজের অসঙ্গতি, স্বেচ্ছাচারিতা ও স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। মানবজাতির অস্তিত্ব রক্ষার জন্যই মানবাধিকারের পক্ষে তরুণদের সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া ক্রমাগত মিথ্যাচার করছে বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভারতে অসংখ্য মুসলমান খ্রিস্টান নেতাদের গ্রেফতার করা হচ্ছে, তাতে বাংলাদেশ কোনো মাথা ঘামায় না। অথচ দেশের অন্তর্বর্তী সরকার রাষ্ট্রবিরোধী কাজের জন্য সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারে প্রতিবেশী দেশ ভারত তুলকালাম কাণ্ড করছে। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া ক্রমাগত মিথ্যাচারে লিপ্ত রয়েছে। ভারত বাংলাদেশ নিয়ে দিনরাত যাহা মিথ্যা কথা প্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করতে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ভারত। বাংলাদেশের জনগণ যে সরকার চায়, ভারত তাদের পছন্দ করে না। তারা মনে করে পেঁয়াজ, রসুন, আদা বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। তারা মনে করে এসব পণ্য উৎপাদন আমাদের দেশ করতে পারবে না। বিএনপি এই নেতা আরও বলেন, তারা হয়তো মনে করছে তারা বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ আর কোনো দেশ থেকে এসব পণ্য আনতে পারবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তিনি আরও বলেন, অন্যের জন্য গর্ত করলে যেই সেই গর্তে পড়তে হয় তার প্রমাণ শেখ হাসিনা। তিনি আপসী নেতৃত্ব বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাগারে বন্দী রেখেছিলেন। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ছাত্র জনতা হত্যার দায় নিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। তিনি ভেবেছিলেন তার প্রভু ভারত সরকার তাকে টিকিয়ে রাখবেন, কিন্তু পারেননি। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের শহীদ এবং আহতদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের অবদানের কথা স্মরণ করতে তাদের নামে স্থাপনা ও সড়কের নামকরণ করতে হবে। বিএনপি জনগণের দল। আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে তাদের যথাযথ মর্যাদা দেওয়া হবে। পরে আহত ও নিহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিএনপির ৩ সংগঠনের আগরতলা অভিমুখে লং মার্চ ঘোষণা। ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি পেশের পর ঢাকা থেকে আগরতলা অভিমুখে আগামী বুধবার লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ৩ সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল। তিনি বলেন, ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে আগামী ১১ ডিসেম্বর বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা লং মার্চের কর্মসূচি ঘোষণা করছি। মুন্না বলেন, ১১ ডিসেম্বর সকাল ৮টায় নয়াপল্টনে জামায়াত হয়ে এখান থেকেই আমরা আমাদের শান্তিপূর্ণ লং মার্চ ইনশাল্লাহ শুরু করব এবং আগরতলার অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাব। ৩ সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি বলেন, আমি বাংলাদেশের সর্বস্তরের ছাত্র, যুবক, স্বেচ্ছাসেবক নেতাকর্মীদের এই লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। এই কর্মসূচিতে মিডিয়ার সহযোগিতা করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী লং মার্চের কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা চান ৩ সংগঠনের পক্ষ থেকে যুবদলের প্রধান। রোববার এই ৩ সংগঠন ঢাকার বারিধারার ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রার কর্মসূচি করে। রামপুরা ব্রিজের কাছে হাজার হাজার নেতাকর্মীদের পদযাত্রা পুলিশ আটকিয়ে দিলে ৩ সংগঠনের নেতৃবৃন্দ মুন্নার নেতৃত্বে বারিধারা দূতাবাসে গিয়ে স্মারকলিপি প্রদান করে। এই কর্মসূচিতে মিডিয়ার সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী লং মার্চের কর্মসূচিতে তাদের সর্বাত্মক সহযোগিতা চান যুবদলের প্রধান। তিনি বলেন, আমরা ৩ সংগঠন গতকাল রোববার ভারতীয় হাইকমিশনের অভিমুখে প্রতিবাদী পদযাত্রা করে স্মারকলিপি দিয়েছি। ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা, আমাদের জাতীয় পতাকা অবমাননা, ভারতের মিডিয়ার বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে আমরা ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক ভূস্বর্গ বলছেন কাদের গনি চৌধুরী। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক ভূস্বর্গ। আবহমান কাল থেকে বাংলাদেশে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে দেশের আপামর জনতা, যেখানে নেই কোনো হিন্দু মুসলিম দ্বন্দ্ব, নেই কোনো জাতির ধর্মের বিদ্বেষ। তিনি বলেন, সামাজিক সহাবস্থান এতই মধুর যে সবাই এখানে এক পরিবারের মতো আছি। আমাদের ঈদে তারা আসে, তাদের পূজা পার্বণে আমরা যাই। এক আড্ডা থেকে আজানের ধ্বনি শুনে মুসলিম যাচ্ছে মসজিদে, প্রার্থনার সময় হয়ে গেছে বলে খ্রিস্টান যাচ্ছে গির্জায়, হিন্দু যাচ্ছে মন্দিরে পূজা দিতে, আর বৌদ্ধগণ যাচ্ছে তাদের প্রার্থনাগৃহ প্যাগোডায়। সাম্প্রদায়িক সম্প্রীতির এমন নিদর্শন দুনিয়ার ইতিহাসে বিরল। ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা হিন্দুদের মন্দিরগুলোকে টার্গেট করে, কিন্তু ছাত্র জনতা তাদের এই ষড়যন্ত্রকে রুখে দিয়েছে। তারা ভারতকে ব্যবহার করছে। ভারতের গণমাধ্যম এখন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচারে নেমেছে।
সাংবাদিকদের এই নেতা বলেন, আমাদের তারা যখন পেটান, আমাদের সন্তানদের হত্যা করেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হয়, আর মার খেলে হয়ে যান সংখ্যালঘু, এটা তো মেনে নেওয়া যায় না। তিনি বলেন, ভারত সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে অথচ তারা বাবরি মসজিদ গুঁড়িয়ে দিয়ে রাম মন্দির বানায়, মানবতার কথা বলে অথচ ফেলানীদের হত্যা করে কাঁটাতারে লাশ ঝুলিয়ে রাখে। দেশের শান্তি বিনষ্ট করতে পতিত স্বৈরাচার দেশের বাইরে বসে অব্যাহত ষড়যন্ত্র করে যাচ্ছে। এখন তাদের টার্গেট সাম্প্রদায়িক সম্পর্ক নষ্ট করা। যুগ যুগ ধরে দেশের মধ্যে যে সম্প্রতি সেতুবন্ধন, তা যেন কোনো ষড়যন্ত্রেই ফাটল ধরাতে না পারে, সেজন্য সতর্ক থাকতে হবে। ভারতই হাসিনাকে মহাস্বৈরাচারী বানানোর মূল কারিগর। কাদের গনি চৌধুরী বলেন, ভারতের দাসত্ব করার জন্য দেশ স্বাধীন হয়নি। দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে আগ্রাসী ভারতকেও রুখে দিতে পারবে লড়াকু বাঙালি। ভারতই বিশ্বের মধ্যে সবচেয়ে সাম্প্রদায়িক দেশ। তারা নিজেদের দেশ সংখ্যালঘুদের অত্যাচার নিপীড়ন করে। তাদের কোনো অধিকার নেই আমাদের দেশের মধ্যে অস্থিরতা তৈরি করা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।